নমস্কার, এসএসসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলের পাশাপাশি অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়ে থাকা নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি পিঙ্কি দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। 15 বছরের নাবালিকাকে জোর করে বিয়ে, 3 গুণ বয়সী এক ব্যক্তির। আন্তঃরাজ্য মানব পাচার চক্রের খপ্পরে কালাইনের নাবালিকা। আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের বার্ষিক মহাসভা অনুষ্ঠিত হলো বুধবার। অবসরপ্রাপ্তদের সমস্যা ও কল্যাণের বিভিন্ন দিক নিয়ে হলো আলোচনা। মাফিয়াদের তাণ্ডব লীলা, অনেকের ভিটেমাটি তলিয়ে গেছে নদীগর্ভে। কাটাখাল নদীতে চলছে মাফিয়াদের অবৈধ বালু খনন। চাকু দিয়ে প্রাণঘাতী হামলা, আক্রমণকারীকে হাতে নাতে ধরে পুলিশের কাছে সমঝে দেওয়া হলো। এবার বিস্তারিত সংবাদ। কালাইন থানা এলাকার গুমরা সংলগ্ন চা বাগানের বাসিন্দা বছর 15-র এক নাবালিকাকে কাজের টোপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সুদূর রাজস্থানের মনপুরা এলাকায়। সেখানে নিয়ে তাকে প্রায় 3 গুণ বয়সী এক ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়। এই নাবালিকাকে উদ্ধার ও বছর 49-এর লীলারাম নামের ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়েছিল। তাকে গ্রেপ্তার করেছে কাছাড় পুলিশ। এই ঘটনার সূত্র ধরে পুলিশ সন্ধান পেয়েছে এক আন্তঃরাজ্য মানব পাচার চক্রের চাই গুমরা বাটুলমারার গঙ্গাগঞ্জ ও কালাইন বাজারের রূপালী দত্ত। এই 2 মহিলাকে পুলিশ বর্তমানে খুঁজছে। পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানিয়েছেন, নাবালিকারা আন্তঃরাজ্য মানব পাচার চক্রের খপ্পরে পড়েছিল। যে চক্রের বড় মাপের 2 চাই গঙ্গাগঞ্জ ও রূপালী দত্ত। বর্তমানে এদের খোঁজ চলছে। দুজনেই বর্তমানে গা ঢাকা দিয়ে রয়েছে। এদের পাকড়াও করা সম্ভব হলে পাচার চক্র সম্পর্কে অনেক তথ্য পাওয়া যাবে বলে আশা ব্যক্ত করেন পুলিশ সুপার। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কিছুদিন আগে গুমরা চা বাগান, জালালপুর বাগানের ফাঁড়ি, এখান থেকে 2টা মেয়ে মানে কাজের প্রলোভন দেখাইয়া এটারে গঙ্গাগঞ্জু নামের এক মহিলা বাগান থেকে তারা কাজের প্রলোভন দেখিয়া এখান থেকে নিয়ে আইছে। নিয়ে আইয়া কালাইন বাজারে শিপ্রা দাস নামে কালাইন হসপিটালের অপোজিটের দোকান আছে, চায়ের দোকান, এই দোকানের এখানে মেয়েগুলারে সমঝাইছে। আমরা তো বাগানে জানি না, তো আমার কাছে তারা যেমন বাগান পঞ্চায়েত রাজীব কর্মী এবং আমার নিশি খারিয়া, আমরা বাগানেরই লোক, ওরা সঙ্গে সঙ্গে জানার পরে আমাদের সাথে কথা কইছে। হওয়ার পরে আমরা এখানে আমাদের বরাকচা আশ্রমিক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি শ্রীযুক্ত রাজদীপ গোয়ালা মহাশয়ের আমরা শরণাপন্ন হই। ওনার সাথে আমরা ডিটেলস কথা বলি। তো ওদিন আমাদের করিমগঞ্জের এমপি কৃপানাথ মালা মহাশয় উনি উপস্থিত ছিলেন। ওইখানে আমরা ওনাদেরকে সব কিছু বিস্তারিত খুলে বলার পর তারপরে উনি সঙ্গে সঙ্গে আমাদের কাছাড়ের এসপি মহোদয়ের সাথে যোগাযোগ করেন। এরপরে এসপি মহোদয় আমাদেরকে ডাকান, বিস্তারিত আমরা ওনাকে খুলে বলি। বলার পরে তারপরে উনি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেন এবং সব কিছু আমাদের কাছে ডিটেলস ডাটা নেওয়ার পরে উনি সঙ্গে সঙ্গে এত শক্তভাবে পদক্ষেপ নিয়েছেন যে 2-3 দিনের মধ্যে আমরা মেয়েগুলোকে মানে এখানে আমরা পেয়েছি। ওইখানে আমরা করেছি যে কাছাড়ের যে পুলিশ প্রশাসনের যে এই দৃঢ় পদক্ষেপ, এটারে আমরা প্রশংসা জানাই বরাকচা আশ্রমিক ইউনিয়ন থেকে এবং বাগান পঞ্চায়েত তরফ থেকে, সমস্ত বাগান তরফ থেকে, যে এই পদক্ষেপ নেওয়ার পরে আমরা মেয়েগুলারে আজকে এখানে আমরা ঘুরাইয়া পাইছি। ঘটনাটো অতি পেথেটিক ঘটনা। যেতিয়া আমাৰ ডিষ্ট্ৰিবিউচৰ হ'ল, তেওঁ যেতিয়া আমাক যেতিয়া জনায়, আমি লগে লগে সেই মহিলাগৰাকীৰ বিষয়েও আমি তদন্ত আৰম্ভ কৰোঁ। তেওঁ খবৰ লওঁ আৰু গম পালোঁ যে সেই মহিলাগৰাকী শ্ৰীভূমি জিলাৰ পৰা তাত কোনোবাই লৈ গৈ দুষ্ট চক্ৰই তাক তাত বিক্ৰী কৰি দিছে। আৰু লগে লগে আমি এই সংক্ৰান্তে তেওঁ যি আৰক্ষীৰ যি বিষয়া আছিলে তেওঁক জনাওঁ ৰাজস্থানত, আৰু লগে লগে তেওঁলোকে আমাক সহযোগ কৰে। আমাৰ 2জন এডিশ্যনেল এছপিৰ নেতৃত্বত এই মহিলাগৰাকী, যিগৰাকী পৰৱৰ্তী কালত পোৱা গৈছিলে, তাইৰ থকা অঞ্চলত শ্ৰীভূমিত আমি যোগাযোগ কৰোঁ আৰু তাৰ পৰা আমি তেওঁলোকক প্ৰডিউচ কৰোঁ। আৰু প্ৰডিউচ কৰাৰ পিছত মাননীয় আদালতে আমাক এই তাত যিজন ব্যক্তি প্ৰথম মহিলাগৰাকীক লৈ গৈছিলে আৰু তাইক বিয়া পাতি লৈছিলে, সেই একিউজজনৰ নাম হ'ল লীলাৰাম। সেই লীলাৰামকো আমি ধৰিবলৈ সেই সময়তে সক্ষম হ'লোঁ। তেওঁ ৰাজস্থানৰ, তেওঁৰ ঘৰ হ'ল
মানপুৰা ৰাজস্থান তেওঁ ঘৰ, তেওঁকো আমি ধৰিবলৈ এই অভিযান কালতে আমি সক্ষম হ'লোঁ। গতিকে একিউজ আৰু দুইগৰাকী আমাৰ যি মহিলা ভিক্টিম মহিলা তেওঁলোকক উদ্ধাৰ কৰাৰ পিছত মাননীয় আদালতত আমি তেওঁলোকক হাজিৰ কৰাওঁ আৰু আদালতে আমাক কম দিনৰ কাৰণে ট্ৰেনজিট ৰিমাণ্ড দিয়াৰ কাৰণে আমি তেওঁলোকক সোনকালে আকাশী পথেৰে আমি তেওঁলোকক ইয়ালৈ লৈ আহোঁ আৰু আমাৰ ইয়াত আদালতত তেওঁলোকক আমি হাজিৰ কৰাওঁ। তাৰ পাছত পৰৱৰ্তী কালত যিজন মেইন একিউজ আছিলে লীলাৰামক আমি এৰেষ্ট কৰিছোঁ আৰু তেওঁলোকক মহিলাগৰাকীক স্বাস্থ্য পৰীক্ষা কৰাৰ পাছত তেওঁলোকৰ পৰিয়ালবৰ্গৰ হাতত মহিলাগৰাকীক আমি আইনী ব্যৱস্থাৰ মতে আমি অৰ্পণ কৰিছোঁ আৰু বৰ্তমানো আমাৰ এই তদন্ত প্ৰক্ৰিয়া চলি আছে। ইয়াৰ লগতে যি দুগৰাকী কিংপিন আছে, যি এই মহিলা সৰবৰাহকাৰী এই চক্ৰটোৰ চলাই আছিলে, তেওঁলোক বৰ্তমান পলাতক অৱস্থাত আছে আৰু ৰাজ্যৰ বাহিৰত আছে। গতিকে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমাৰ দূৰ তদন্ত চলি আছে আৰু মই আশা কৰিছোঁ খুব শীঘ্ৰেই আমি তেওঁলোককো আইনৰ আওতাত আনি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে সক্ষম হ'ম। বরাক উপত্যকা সহ ডিমা হাসাও জেলার অবসরপ্রাপ্ত বিভিন্ন কর্মী ও সদস্যদের উপস্থিতিতে শিলচর আসাম রাইফেলস প্রাঙ্গণে বার্ষিক মহাসভার আয়োজন করা হয়। 38 আসাম রাইফেলের ব্যবস্থাপনা ও আইজি আসাম রাইফেলসের উদ্যোগে আয়োজিত এদিনের সভায় আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের 4 জেলার অবসরপ্রাপ্ত কর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি সুবেদার মেজর প্রদীপ কান্তি দাস ও সম্পাদক সুবেদার অমি কুমার দাস জানান, এদিনের মহাসভায় আসাম রাইফেলসের প্রাক্তন বিভিন্ন পদাধিকারী, শহীদ পত্নী ও স্বামীহারা মহিলাদের পেনশন প্রদান ও অন্যান্য বিভিন্ন সমস্যা নিরসন সহ তাদের উৎসাহিত করতে সম্বর্ধনা প্রদান করে সম্মানিত করা হয়। সবাই উপস্থিত বিভিন্ন বক্তারা অবসরপ্রাপ্তদের সমস্যা ও কল্যাণের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। समावेश खासकर पेंशनर्स का जितने भी है बराकबेली, काचार, करीमगंज, हाइलाकांदी और डिमा हासाओ, ये चारों डिस्ट्रिक्ट से हमारा एक्स सर्विसमैन, उसका विडोज, बीड नारीज मतलब जो भी हमारा कैजुअलिटी से एक्सपायर्ड हुआ इसका हस्बैंड, और हमारा बुजुर्ग जो 80 साल से ऊपर है, सबको एकत्रित किया गया। ये एक जनसमावेश था। यहाँ पर हम लोग सब आते हैं, खास करके हमारा जो ग्रीवेंसेस, कोई प्रॉब्लम या समस्या कुछ हो तो हम उसको पेश करते हैं, क्योंकि हम लोग ये DGR से हमारा पदाधिकारी गण आते हैं, इसको नोट करके ले जाता है। ये होने का मेन मकसद है जो साल में एक दफे हम लोग पूरा पेंशनर को इकट्ठा करते हैं, ताकि उन लोग का कुछ प्रॉब्लम समस्या उसका भी छानबीन हो जाता है, एक आनंद उत्साह हो जाता है, ताकि उन लोग को कुछ गिफ्ट वगैरह दिया जाता है। आज का जो ये रैली या समावेश हमारे IG साहब मेजर जनरल सुरेश बम्बू, युद्ध सभा मेडल, सेना मेडल, IGR पूर्व, उन्होंने ये आयोजन कराया। उनका उद्योग में ये आयोजन हुआ और आप लोग देखे भी होंगे जो कि हमारा आज का कार्यक्रम में जैसे कि बैंड शो था, कुकरी डांस था, टॉक शो था और असम राइफल्स असम से ही उत्पत्ति है बोल करके असम बिहू था। शायद आप लोग ने भी इसका मनोरंजन कार्यक्रम का भरपूर खुशी मनाया और मुझे उम्मीद है आगे भी इस तरीके से हर एक साल इस टाइप का रैली या समावेश होते रहेगा, क्योंकि असम राइफल्स बहुत ही पुराना एक पैरामिलिट्री फोर्स है। असम 1835 में इसका रेज हुआ था, आज 190 साल हो गया, क्योंकि ये डिपार्टमेंट हमेशा पेंशनर के लिए कल्याण हेतु हमेशा कुछ ना कुछ आयोजन करते रहता है। इस आयोजन का नतीजा आज है।
আসাম রাইফেলসের ব্যান্ড শো, ডগ শো, নেপালি জনগোষ্ঠীর প্রসিদ্ধ খুকুরি নৃত্য ও অসমের বিহু নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন আসাম রাইফেলসের মহিলা ও পুরুষ জওয়ানরা। এছাড়াও প্রাক্তনীদের সুবিধার্থে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সহ প্রয়োজনীয় ওষুধপত্র তুলে দেওয়া হয়। এদিনের বার্ষিক মহাসভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধ সেবা মেডেল, সেনা মেডেলে পুরস্কৃত আসাম রাইফেলসের পূর্ব প্রান্তের আইজি মেজর জেনারেল সুরেশ বাম্বু। এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি আইজি ব্রিগেডিয়ার অনুজ উপাধ্যায়, ব্রিগেডিয়ার মনীষ রানা, কর্নেল প্রশান্ত সিং চুন্দায়াত সহ আসাম রাইফেলসের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি সহ ডিমা হাসাও জেলার 316 জন প্রাক্তনী ও 4 জন শহীদ পত্নী, 131 জন বিধবা এবং 268 জন প্রাক্তনী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। नॉर्थ ईस्ट न्यूज़ের ब्यूरो प्रधान श्रीवास दासेर प्रतिवेदन। बेखूबी से हम कर रहे हैं वो वाकई तारीफ काबिल है। कल एक बीएसएफ का हादसा हो गया, रोड एक्सीडेंट था। सबसे पहले रेस्पॉन्ड करने वाला कौन? असम राइफल। किसी को कोई मदद की जरूरत होती है, डिमा हसाओ परसों रात को आग लग गया, हरंगा जो गांव में 50 घर जल गया। सबसे पहले पहुंचने वाला कौन? असम राइफल। कल मेडिकल कैंप कराया, जिन लोगों को कोई सहायता की जरूरत थी वो सहायता प्रदान की गई। कहने का मतलब ये नहीं है कि मैं जो हम कर रहे हैं उसका गीत गा रहा हूं। मेरा कहने का मतलब है कि जहां समस्या है, असम राइफल उस समस्या को खत्म करने के लिए साथ साथ है। हम हर वक्त तैयार हैं, तैनात हैं और हर कोने में तैनात हैं। आज अगर त्रिपुरा में कोई समस्या होती है, हम इमीडिएटली उस समस्या को वहां पर पहुंच के खत्म करते हैं। आज त्रिपुरा के चीफ मिनिस्टर साहब और गवर्नर साहब जिस हिसाब से असम राइफल एंटी नार्को या ड्रग्स का जो बिजनेस है उसको तोड़ने में कामयाब हो रही है, उसके लिए हमें बधाई संदेश देते हैं। ये सब संभव तभी है जब हम एज ए असम राइफल काम कर रहे हैं। मिजोरम का मैंने बताया, 15 तारीख को होम मिनिस्टर साहब आ रहे हैं हम लोगों से मिलने के लिए। मैं भी बाहर गया हुआ था, तब मैंने मिलाप किया। हमारे अच्छे काम की वजह से आईटीसी कंपनी इतना खुश है कि हम स्मगलिंग को रोक रहे हैं। वो हमें कार्डियक केयर एम्बुलेंस दे रहा है ताकि हम मिजोरम में जो इलाका है जहाँ पे हेलीकॉप्टर की अगर फैसिलिटी नहीं हो पाती है तो असम राइफल के हमारे रिप्रेजेंटेटिव्स हों या सिविलियंस हों, उनको अगर इवैक्यूएट करना है तो इमीडिएटली कर सकते हैं। क्यों? क्योंकि असम राइफल ही एक ऑर्गेनाइजेशन है जो हर पल, हर वक्त, हर जगह सबके लिए पहुंच रहा है। अब भी जिसका खून न खला, खून नहीं वो पानी है, वो देश के काम न आए वो बेकार जवानी है। यह कविता उन वीर सैनिकों के समर्पित है जिन्होंने देश के लिए अपने घर परिवार को छोड़ा, अपनी जिंदगी को दांव पर लगाया और हमें सुरक्षित किया। आज हमारे समस्त उपस्थित सभी पूर्व सैनिकों ने अपने जवानी भारत माँ के नाम लिखी। मैं कहता हूँ कि आप पूर्व सैनिक नहीं, क्योंकि एक फौजी और एक सैनिक हमेशा सैनिक ही रहता है, चाहे वो सेवानिवृत्त हो जाए। यह हम सब सर्विंग ऑफिसर्स, जवान ऑफिसर्स जैसियों की जिम्मेदारी बनती है कि हम इनके बलिदान को याद रखें और उन्हें वह सम्मान दें जिसके वह पूर्णतः हकदार हैं। हर एक पूर्व सैनिक का योगदान अनमोल है और हम हमेशा उनके कृत्यों को याद रखते हुए उनके अमूल्य तजुर्बे से सीखेंगे। पूर्व सैनिक जब समाज में लौटता है तो वो अपनी शिक्षा और अनुभव से युवाओं को मार्गदर्शन करते हैं। उनका जीवन हमें यह सिखाता है कि हमें अपनी जिम्मेदारियों को समझना चाहिए
उन्हें पूरी निष्ठा से निभाना चाहिए। पूर्व सैनिकों का योगदान समाज में तब भी महत्वपूर्ण होता है जब वे अपनी सेवाएं समाप्त कर लेते हैं। अंत में मैं कार्यक्रम में उपस्थित सभी पूर्व सैनिक को, उनके परिवारजनों को, वीर नारियों को धन्यवाद देता हूं कि वे अपने मूल्य समय से टाइम निकालकर आज यहाँ उपस्थित हुए। आशा है कि आज का कार्यक्रम आप लोगों को पसंद आया होगा और उपस्थित सेवाओं का आपने सही से उपयोग किया होगा। किसी को भी किसी भी तरह की परेशानी या दिक्कत है, IGR ईस्ट और असम राइफल के दरवाजे आप लोगों के लिए हमेशा खुले हैं। बेझिझक आप हमें संपर्क कर सकते हैं। পাঁচগ্রাম ফরেস্ট রেঞ্জের অধীনে থাকা মোহনপুর প্রথম খণ্ডের কাটাখাল নদীতে মাফিয়াদের অবৈধভাবে বালু উত্তোলনের ফলে স্থানীয়রা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। বিগত 2-3 বছর ধরে এলাকায় বিভিন্ন মাফিয়ারা তাদের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। কাটাখাল নদীর বিস্তীর্ণ 1 কিলোমিটার এলাকা জুড়ে 15 থেকে 20টি মেশিন বসিয়ে দিনরাত 24 ঘন্টা বেপরোয়াভাবে বালু উত্তোলন করছে মাফিয়ারা। এই পরিস্থিতিতে বৃহত্তর এলাকার জনগণ দিনের পর দিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিষয়টি মোহনপুর ফরেস্ট ক্যাম্পের অন্তর্গত কাটাখাল বিটের পাঁচগ্রাম রেঞ্জ হাইলাকান্দি ডিভিশনের নজরে আনলেও সমস্যার সুরাহা হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। গোটা বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে বৃহত্তর মোহনপুর এলাকার ভুক্তভোগীরা জানান, কাটাখাল নদী থেকে অবৈধভাবে বালু খননের ফলে প্রতিদিন নদীর নোংরা জল পান করতে হচ্ছে স্থানীয়দের। এতে ছোট শিশু থেকে ধরে বয়স্করা নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ছেন। 24 ঘন্টা মেশিন বসিয়ে নদী থেকে বালু তোলার দরুন সৃষ্টি হয়েছে নদী ভাঙ্গনের। বর্তমানে অনেকের ঘরবাড়ি ও ভিটেমাটি সহ গাছপালা নদীতে তলিয়ে গেছে। সমস্যা শুধু এখানেই শেষ নয়, বালু মাফিয়াদের তাণ্ডব লীলায় নদীর জলচর প্রাণীরাও রেহাই পায়নি বলে জানিয়েছেন এলাকার জনগণ। মাফিয়াদের অবৈধভাবে এই বালু খনন প্রক্রিয়ার পেছনে মোহনপুর ফরেস্ট ক্যাম্পের অন্তর্গত কাটাখাল বিটের পাঁচগ্রাম রেঞ্জ হাইলাকান্দি ডিভিশনের পরোক্ষ মদত রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বিষয়টি প্রশাসন সহ সরকারের নজরে এনে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের কাতর আবেদন জানিয়েছেন বৃহত্তর মোহনপুর এলাকার জনগণ। নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। মোহনপুর পার্ট 1 বিগত 2-3 বছর থাকিয়া মানে অবৈধ মেশিন দিয়া বালি তোলা হয়। এই যে জায়গার মধ্যে 15-20টা মেশিন বর্তমানে এখানে লাগাইলা আছে আর দিন রাত মানে 24 ঘন্টায় মানে বালি তুলে এখান থেকে। অবৈধ এই বালি তোলার কারণে আমরা বেজান অসুবিধা হয়। হাজার মানুষ মানে এটা নদী থেকে স্নান করে বা জল নিয়ে খাওয়া হয়, এর কারণে অনেক অসুবিধা হয়। আমরা বেজান ডিপার্টমেন্টে মানে বেজান হয়েছি আর এইগুলা খোয়ার কারণ মানে কিছু হয় না। ডিপার্টমেন্ট তো আছে, তারারে খোয়া হয়েছে অনেকদিন, আমরা লেখাপড়া দেওয়া হয়েছে আর এটা তো আর কথা হন না, কাজও লাগেন না আমরা কথাটা। মেশিন তো প্রায় রাত দিন 24 ঘন্টাও চলে। আর এটা তো পাঁচগ্রাম রেঞ্জ আর এটা। এখন আমরা চাই আর যেন মানে এই মেশিন গুলা যেন বন্ধ হওয়ার লাগে, আমরা ওটাও চাই। নদীর মাছগুলা অনেক সময় মানে এটা মানে এই মেশিনের কারণে মানে মরা পাওয়া যায় বা গুড়িয়া যায় আর মাছ। আমরা এই এলাকার মানুষ, গরিব মানুষ, আমরা তো জলেরও প্রয়োজন হয়, জলের খুব অভাব থাকে। আর রাস্তা তো ভাঙ্গিয়া মনে করেন এটা তো সরকারে অনেক জায়গা মানে আমরা বর্তমানে রিপেয়ারিং করিয়া দিছেন, কিন্তু এটা মেশিন চালানির কারণে এটা একদম খুদিয়া দোষী আমরা বাড়িঘর লামি যাইব। বর্তমানেও লামি গেছে অনেক জায়গায় জায়গায়। এই মেশিন গুলা চালানির কারণে আমরা অধীর ভবিষ্যৎ আমরা আর এটা বাড়িঘর এটা রইতো না। এটা এখন বর্তমানে এই মেশিন তো এখন বর্তমানে 15-20টা চলের। তো ডিপার্টমেন্টের কাছে অনেকবার অনেক সময় মানে আমরা লিখিত ফলিত পর্যন্ত কমপ্লেইন দিছি। দেওয়ার পরে আমরা যাওয়ার পরে তারা আমরা কইব যে ঠিক আছে আমরা এটা করিয়া দিমু, আর এটা বন্ধ হয়ে যাব, আমরা নিয়ে এটার উপরে ইনকোয়ারি করবো। দেখা যায় এরা আইব, আবার পরে আবার ঘুরিয়া যাইব, আবার মেশিন স্টার্ট হয়ে যায়। আমরা কাটাখাল নদী, এটা কোন রেঞ্জের আন্ডারে পড়ে? পাঁচগ্রাম ডিপার্টমেন্ট জড়িত আছে। এটার লগে ডিপার্টমেন্ট জড়িত না রইলে একটা মেশিন যে গাঙ্গ কিনারও থাকে, আবার তারা ঘুরিয়া যায়, মানুষ দেখে না। মানুষ আবার তারা উঠিয়া 2 কিলোমিটার যাইতে পারে না, আবার মেশিনটা চালু হয়ে যায়। এই সানাসানি করার কারণ বশত যে আমরা তো মানুষ অনেক মানুষের জল খাইয়া মানে অসুস্থ, এরপরে বাচ্চা কাচ্চারও দিকদারি, এরপরে মাছ মরিয়া বাইয়া যার, এইরকম নানান একটা অসুবিধা হয় আর কি। এরপরে তো আমরা জায়গা জমিনও ভাঙ্গিয়া লামি যার, এটাও তো আমরা একটা কত বড় একটা ক্ষতি।
ঘটনা শিলচর শহরের চামড়াগুদাম এলাকার। এর পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। চাকু দিয়ে প্রাণঘাতী হামলা চালানো হলো নিরীহ এক যুবকের উপর। বর্তমানে তিনি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাশায়ী। তার ছোট ছোট শিশুকন্যা অসহায় অবস্থায় রয়েছে। প্রত্যক্ষদর্শীরা আক্রমণকারীকে হাতে নাতে ধরে পুলিশের কাছে সমঝে দেন। ভুক্তভোগী পরিবার জানান, কাছাড় জেলার বাগাডোরের বাসিন্দা আলতাফের সঙ্গে কাইমুর বরভুইয়ার নামে ব্যক্তির সঙ্গে পার্টনারশিপে ট্রাক গাড়ির ব্যবসা ছিল। কোনো কারণে মনোমালিন্য হওয়ায় কায়ুম বরভুইয়া তাকে অপদস্থ করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে থাকে। অবশেষে কায়ুম বরভুইয়া এক শ্রমিককে দিয়ে প্রাণঘাতী হামলা চালায় আলতাফের উপর। তারা পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখে বলেন, আলতাফকে পুলিশ রিমান্ডে এনে জেরা করলে আসল আসামি ধরা পড়বে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। পুলিশ প্রশাসনের কাছে আমি উচিত বিচার চাই। আমার ছেলেটারে যে মানুষে মারাইছে তার তিনটা বাচ্চা আজকে মেডিকেল আমি উচিত বিচার চাই প্রশাসনের কাছে। আপনার কি মানে মানে মারাইছে করিয়া আপনার এরকম একটা ইয়ে আছে, সন্দেহ আছে? আজ 1.5 বছর থেকে চূড়াটায় তার লগে খালি আউলিং করার মানুষ দিয়া গাড়িও একটায় পথে ঘাটে মাল না মাল উঠা 2 নম্বরে মাল যালো তাহলে আমার ছেলেটা নিচে রাখছে। এর মাঝে আটকাইছে চেক করা পুলিশে বন্ধ করিয়া কয় ও গাড়ি 2 নম্বর মাল যায় হ্যারাসমেন্ট করা। জামাস মাল তুলক না মাও রোজাদরিয়া। এর মাঝে গুদামও মাল চলে, গুদাম থেকে মাল চুরি করায় মানুষের যে বিচার করাইছে 4 রোজা। আপনার কি 100% শিওর নি যে মানুষকে মারাইছে? যে মারাইছে তার নামটা কি? কায়েম বড়ভাইয়া। কায়েম বড়ভাইয়া। তার বাবার নাম হইল বুদাই আর বালা নামটা কি? আব্দুল বাড়ি বড়ভাইয়া। এটা পুলিশের তদন্ত করলে কিটা বাইরে হয়ে যাব আপনার মনে হয়? বিশ্বাস আছে? বিশ্বাস আছে। আর যেটা তো আপনি ফলো করছে যে মানে পুলিশ রিমান্ডে যদি আয় তাহলে বাইরে যাব। রিমান্ডে আনিয়া আইজি। আজকে আমার ছেলেটারে মালিয়া মেডিকেল নিস দেওয়াইছিল। তার ছোট ছোট বাচ্চা বাচ্চা খালি মেয়ে সাইসলার মানে যাদে মারি দিতা আর গলা পর্যন্ত চাকু ধরছই আচ্ছা বডি ফারাইছই। আরে এই সবটা আর মাইছে গড়িয়া তারে ওলা চাইছই মারি দিতা করি। আমরা গিয়েছি গিয়া বার করিয়া সুগরাটারে লইয়া থানা নিয়া তো এই যে মারছে তারে যে ধরা হইছে এটা আপনার সন্তুষ্ট না? যে মারাইছে এইটা আপনার লাগে? এটা আপনার লাগে? ইগু আসামি না, আসামি আসলে এখন মানুষ ইগুর আমরা লাগে ইগুরে দিয়ে মারাইছে আর ইগুরে তার খাস মানুষ ইগু তার লেবা আর দুশমনিটা আলতাফর আর কাইমুর যার লগে অতদিন দুশমনি আছিল হেই মারাইছে। আর এই বিচারক বহুত আছে আর এই বিচারক কাগজ আছে আর জায়গায় জায়গায় ও কাইমুর বড়ভাইয়া লইয়া বিচার হইছে। আনোয়ার বিচার হইছে। ইউনিয়ন টাক ড্রাইভার সেশনের ইউনিয়ন সেক্রেটারি আনোয়ার চৌধুরীর ঘরের বিচার আদালত হইছে। আমরা গাঁও মুরব্বী কোন 4-5 বার বিচার হইয়া আছে। আমরা লেখাপড়ার কাগজও আছে। আপনার কাছে যথেষ্ট প্রমাণপত্র আছে যে মারাইছে? আর আমরা কোনো গাড়ি লইয়া গেলে পুলিশে আটকাইয়া কয় তোমরা গাড়ি 2 নম্বরে মাল আছে আগে খবর লইয়া দেখা যায়, নম্বর লইয়া দেখা যায় কাইমের নম্বর দিছে, কাইমর নাম পাওয়া যায় মানে পুলিশে কয় কাইমে কইছে রিপোর্ট। আর কাউ সেঞ্জে করে দরিয়া থানা দিছে ওগুলো নম্বর ও 2টা। আর যেহেতু মারছে হে তো কম অপরাধী, যে মারাইছে হে বেশি অপরাধী। ওগু পুলিশের তদন্ত করে আপনার ওইটা লাগে যে মারাইছে ওটা বাইলিলে তদন্ত কইলে বাড়ি যাব সবটা মানে আর মারতে কি না সব প্রমাণ বাড়ি দিব। আজ গুয়াহাটিতে আয়োজিত বাজেট সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথিত বিকশিত অসম আজকের বাজেটে সম্পূর্ণরূপে প্রহসনে পরিণত হয়েছে, যা অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ উপস্থাপন করেছেন। এই বাজেট অনুযায়ী অসমের শহরাঞ্চলের 60% এবং গ্রামাঞ্চলের 84% মানুষ
সম্পূর্ণরূপে খাদ্য সুরক্ষা আইনের মাধ্যমে সরবরাহীকৃত চালের উপর নির্ভরশীল। তাই শ্রী বরা মুখ্যমন্ত্রীর এই কথাকে মানতে পারছেন না, কারণ বাস্তব চিত্র তার সম্পূর্ণ বিপরীত। তিনি আরও জানান, সরকারি হিসাব অনুযায়ী বর্তমানে অসমে 36,43,000 যুবক যুবতীরা বেকার, অথচ মুখ্যমন্ত্রী এত সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করছেন। 2 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা বহন করা এই সরকার। তিনি আরও বলেন, চা বাগানের শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। 2016 সালে বিজেপি সরকার চা শ্রমিকদের দৈনিক মজুরি 351 টাকা করার প্রতিশ্রুতি দিলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। তিনি আরও বলেন, কলিয়াবরের চা বাগান, রুকনি বাগান, কুম্ভা চা বাগান এবং অন্যান্য বহু চা বাগান শ্রমিকদের মজুরি ও অন্যান্য সুবিধা প্রদানের সমস্যার সম্মুখীন হচ্ছে। বাজেট স্বয়ং স্বীকার করেছে যে 47টি স্বীকৃত শিল্প প্রতিষ্ঠানের মধ্যে মাত্র 17টি ঠিকভাবে চলছে, বাকি সব অস্তিত্বের সংকটে ভুগছে। বিজেপি সরকারের আমলে হাজার হাজার শিক্ষিত বেকার যুবক জীবিকা নির্বাহের জন্য অসম ছেড়ে চলে যাচ্ছে। তবুও মুখ্যমন্ত্রী বিকশিত অসম বলে প্রচার চালাচ্ছেন। যুবকদের কর্মসংস্থান নিয়ে বাজেটে কোনো দিক নির্দেশনা নেই, যা অত্যন্ত হতাশাজনক। এই সংবাদ বিজ্ঞপ্তি অসম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র সঞ্জীব রায় কর্তৃক প্রকাশিত। আজি তৃতীয় দিন বাজেট পাঠ হোৱা। মই বাজেট পাঠ শুনিবলৈ সুযোগ পোৱা নাছিলোঁ, কিন্তু কালি গোটেই নিশা বাজেটখন পঢ়াৰ চেষ্টা কৰিছিলোঁ আৰু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ বাজেটৰ বিতৰ্কত ভাগ লোৱা বক্তৃতা শুনিছোঁ আৰু অসমৰ বিভিন্ন সংবাদ মাধ্যমে বাজেট সম্পৰ্কত দিয়া প্ৰতিক্ৰিয়াবিলাক বা লিখনিবিলাক অধ্যয়ন কৰিছোঁ আৰু এই গোটেই কথাখিনি চোৱাৰ পিছত আজি বিত্তমন্ত্ৰীয়ে বাজেট বিতৰ্কৰ প্ৰত্যুত্তৰ দিব বিধানসভাত। তাৰ আগে আগে মই আমাৰ যিখিনি সাধাৰণ জ্ঞান, সেই জ্ঞানৰ পৰা বাজেট সম্পৰ্কত কিছু কথা অসমৰ ৰাইজক ক'ব বিচাৰিছোঁ আৰু মই আশা কৰিম যে অসমৰ ৰাইজক অসম চৰকাৰেও এই কথাবিলাকৰ এটা প্ৰত্যুত্তৰ দিব। আৰু তাৰ আগতে মই হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া এটা পুৰণা ভাষণ এটা আছে, মই বেদব্ৰত বৰা ডাঙৰীয়াক শুনাই দিবৰ কাৰণে অনুৰোধ কৰিম। আজি অকণমান মই দীঘলকৈ লৈছোঁ, সাধাৰণতে মই ছুটি প্ৰেছ মিট কৰোঁ, কিন্তু যিহেতু বাজেটো বহুত কেনেকুৱা খুটা কম্বল লাগে, চৰকাৰে দিয়া লাইন পাতি দিয়া খুটা কম্বল আমাক নালাগে। আমাৰ ল'ৰাক চাকৰি দিয়া, আমাৰ ল'ৰাই দৰমহাৰে মোৰ মাতৃ খুটা কম্বল কিনি দিব। তেনেকুৱা খুটা কম্বল আমাক লাগে, দিব সাহস আছে? তৰুণ গগৈ ডাঙৰীয়া, আপোনাক মই প্ৰশ্ন কৰিছোঁ, আপুনি তেনেকুৱা খুটা কম্বল দিয়াৰ সাহস আছে? তিতাবৰৰ নিবনুৱা ডেকা ল'ৰাক কৰ্ম সংস্থাপন দিয়ক। সেই নিবনুৱা ডেকা ল'ৰাই বহাগ বিহুৰ দিনাখন খুটা কম্বল আনি মাকক দিব, কাপোৰ মাকক দিব, পুৰীলৈকে ধৰ্ম কৰিবলৈ যাব, বৃন্দাবনলৈকে ধৰ্ম কৰিবলৈ যাব। সেই সাহস আপোনাৰ নাই, সেই সাহস আপোনাৰ নাই। আপুনি মাত্ৰ নিৰ্বাচনৰ সময়ত খুটা কম্বলৰ বাবে তিতাবৰৰ মানুহক লাইনত থিয় কৰায়, লাঠিৰে আপুনি আক্ৰমণ কৰায়। সেই ৰাজনীতিৰ দিন উকলি গ'ল আৰু সেইবাবে ৰাইজ কৈছোঁ যে এইবাৰো আমি আপোনালোকক খুটা কম্বল দিম, আগতকৈ বেছি খুটা কম্বল দিম, কিন্তু আমি নিদিওঁ। আপোনাৰ ল'ৰাই চাকৰি পাব, ল'ৰাই আপোনাক খুটা কম্বল কিনি দিব। তেনেকুৱা ৰাজনৈতিক আমি পৰিৱৰ্তন আনিব বিচাৰোঁ। সাংবাদিক বন্ধুসকল, নিশ্চয় আপোনালোকে ভিডিঅ'টো মনত পৰিব। এতিয়া মাৰ্চ মাহৰ আজি 12 তাৰিখ, 14-15 তাৰিখে বহাগ বিহু আছে। হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছিলে, আমি এনেকুৱা এটা পৰিৱেশ বনাম যে আপোনাৰ ল'ৰা ছোৱালীয়ে আপোনাক বিহুত কাপোৰ কিনি দিব। আৰু এতিয়া চৰকাৰী পঞ্জীভূত নিবনুৱা অসমত আছে 36,46,000। মই একেবাৰে ফিগাৰটো দিয়া নাই। আৰু তেখেতে কৈছে যে 1,19,000 যোৱা 9 বছৰ চাকৰি দিছে। এই বাজেটত ক'ৰবাত এই বাকী 35 লাখ ল'ৰা ছোৱালীয়ে বহাগ বিহুত মাক বাপেকক সূতা কম্বল কাপোৰ কিনি দিয়াৰ কিবা অৱকাশ আছে নেকি?
ক্যান্সার আক্রান্ত রোগী ও তাদের পরিচর্যাকারী পরিবারের সদস্যদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া আপনা ঘর নামক প্রতিষ্ঠান শিলচরে আজ তাদের 1 বছর পূর্ণ করল। বেঙ্গালুরুর এক বহুজাতিক ঔষধ প্রস্তুতকারক সংস্থা দ্বারা জনসেবায় চালিত এই আপনা ঘর শিলচরের মেহেরপুরে 2024 সালের 13 মার্চ কেবল 3 জন রোগী নিয়ে তাদের যাত্রা শুরু করে ও এই 1 বছরে অন্তত 500 জন রোগীকে তাদের সেবা প্রদান করে চলছে। আজ কেক কাটার মাধ্যমে আপনা ঘর প্রাঙ্গণেই এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংস্থা তাদের প্রথম বর্ষপূর্তি পালন করল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের সুপারিনটেন্ডেন্ট ডক্টর বিশ্বজিৎ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের কাউন্সিলর শাহদুল আলম, কাছাড় ক্যান্সার হাসপাতালের রিসিপশন ইনচার্জ অসিত দেব, কাছাড় ক্যান্সার হাসপাতালের জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সিসি মো, তাছাড়া আরও অনেকে। এই সম্পূর্ণ ব্যাপারে সংস্থার শিলচর শাখার প্রজেক্ট অ্যাসোসিয়েট মৌমিতা দাস এবং তপরতী দেব রায় সংস্থা সম্বন্ধে বিস্তারিত তথ্য তুলে ধরেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। নমস্কার, আমার নাম মৌমিতা দাস আর আমি ইন্টার ফাউন্ডেশনের প্রজেক্ট অ্যাসোসিয়েট বলছি। তো আজকের আমাদের 1 ইয়ার জার্নি কমপ্লিশনে আমরা এখানে সেলিব্রেশন একটা করেছি, যেখানে আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের সুপারিনটেন্ডেন্ট এবং কাউন্সিলর প্রেজেন্ট ছিলেন আর কাছাড় ক্যান্সার হসপিটাল থেকে 5 জন স্টাফ উপস্থিত ছিলেন। তো আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমরা ঠিক গত বছর এই দিনেই আমরা এই শুরু করেছিলাম 3 জন পেশেন্ট দিয়ে এবং আজকে আমরা 500 পেশেন্টসের উপর সার্ভ করে গেছি। আমাদের আগে গাড়ির সুবিধা ছিল না, 16 বেড দিয়ে স্টার্ট করেছিলাম, বাট আজকে 20 বেডস অ্যান্ড 24 অ্যাটেন্ডেন্ট বেডস আছে আমাদের। তো আমরা চাইবো আগামীতে আমরা যাতে আরও ক্যান্সার পেশেন্টকে আমরা সার্ভ করতে পারি। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। 15 বছরের নাবালিকাকে জোর করে বিয়ে 3 গুণ বয়সী এক ব্যক্তির। আন্তঃরাজ্য মানব পাচার চক্রের খপ্পরে কালাইনের নাবালিকা। আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের বার্ষিক মহাসভা অনুষ্ঠিত হলো বুধবার। অবসরপ্রাপ্তদের সমস্যা ও কল্যাণের বিভিন্ন দিক নিয়ে হলো আলোচনা। মাফিয়াদের তাণ্ডব লীলা, অনেকের ভিটেমাটি তলিয়ে গেছে নদীগর্ভে। কাটাখাল নদীতে চলছে মাফিয়াদের অবৈধ বালু খনন। চাকু দিয়ে প্রাণঘাতী হামলা, আক্রমণকারীকে হাতে নাতে ধরে পুলিশের কাছে সমঝে দেওয়া হলো। এসিসি নেটওয়ার্কে 279 নম্বর চ্যানেলে 24 ঘন্টার নর্থ ইস্ট টিভির বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসিসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকের নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।